সিবিআই এর বিরুদ্ধে এরকম বিস্ফোরক অভিযোগ করেছেন আপনারা, মানে এই অভিযোগের কোনো ভিত্তি আছে কি, কিছু কি আভাস পেয়েছেন? সমস্ত কারণেই সিবিআইয়ের উপরে আমাদের এখন সন্দেহের যে তীরটা আরও গভীর হচ্ছে এবং সেটা সঠিক, এটাই আমাদের প্রমাণিত হচ্ছে। পুলিশ যুক্ত কিনা সেটা বলতে পারবো না, তবে আমার মেয়ের খুনটা যে প্রাতিষ্ঠানিক খুন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং প্রতিষ্ঠানই জড়িয়ে আছে সেটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি। তার প্রমাণও অনেক আমাদের কাছে রয়েছে। যেমন 10 মাস তো লাগার কথা ছিল না, সঞ্জয়কে ধরার জন্য তো পুলিশ ধরেই ফেলেছিল প্রথম দিনই। তাহলে 10 মাস ধরে সিবিআই করলোটা কি? আপাতত একটি ছেলে সম্ভবত না এবং একটি মেয়ের উপস্থিতি, এটাই আমরা আদালতে প্রথম জানিয়ে তারপর তদন্ত মোড় ঘোরানোর চেষ্টা করব। উপেন বিশ্বাস উনি আমাদের একটা তথ্য ডকুমেন্ট দিয়েছেন, সাইন টাইনও সব ওরাই করেছে, এমনকি আমরা ওই টাকাটাও দিতে পারিনি, টাকাটাও ওরাই দিয়ে দিয়েছে। আমি সেই পুলিশদেরও বলতে চাই, কে আমার মেয়ের সেই ডেড বডি নেওয়ার টাকাটা দিয়েছে তাদেরও আমরা ঋণী থাকতে চাই না, সেই টাকাটাও আমরা দিয়ে দিতে চাই। সিবিআই সমস্ত কিছু জানে, কখন আমার মেয়েকে হত্যা করা হয়েছে, কিভাবে হত্যা করা হয়েছে, কোথায় হত্যা করা হয়েছে, আমার মেয়ের সঙ্গে কী ঘটনা ঘটেছে, সমস্ত কিছু জানে। কিন্তু তারা প্রকাশ্যে আনছে না কোনো একটা, এই জিনিসটা কীভাবে ঢাকা দেওয়া যায় সেই জন্যে জুবিলি বিল্ডিংয়ে মিটিং করেছে, সেই সমস্ত তথ্য আমাদের কাছে আছে। সিবিআই এর বিরুদ্ধে এরকম বিস্ফোরক অভিযোগ করেছেন আপনারা, মানে এই অভিযোগের কোনো ভিত্তি আছে কি, কিছু কি আভাস পেয়েছেন? হ্যাঁ, এই প্রশ্নটা অনেক দিন ধরেই উঠছে এবং তার যে প্রত্যক্ষ প্রমাণ আমরা হাইকোর্টে এমআইএমবির যে ফাইনাল রিপোর্টটা 179 এক্সিবিট লোয়ার কোর্টে প্রডিউস করা হয়েছিল, সেই ফাইনাল রিপোর্টটা আমরা পাইনি। তখন আমরা হাইকোর্টকে বলি এবং হাইকোর্টের জজ বলেন এটা তো এখন পাবলিক ডকুমেন্ট, সিবিআইকে বলে যে ব্যাপারটা দিয়ে দিচ্ছি। সিবিআই তখনকার মতো রাজি হয়, কিন্তু 21 তারিখ পর্যন্ত আমরা জানি যে এটা দেয় না। তারপর আমরা শিয়ালদা কোর্টে একটা এসিজিএমের কাছে একটা পিটিশন করি এবং চিন্তিতরা অর্ডার দেন যে সিবিআই যেন অবশ্যই এমআইএমের ফাইনাল রিপোর্টটা ওনাদের দিয়ে দেয়। এক্সিবিটে দেখা যাচ্ছে 22 তারিখ আমরা যখন 22/5/2025 যখন আমরা পিটিশনটা করি, সেদিন রাত্রিবেলায় মেল করে সিবিআই আমাদের যে হাইকোর্টের এওআর আছে তাকে পাঠিয়ে দেয়। এমনি দেখতে পাচ্ছি সেই যে মানে রিপোর্টটা আমরা পাই, সেই রিপোর্টটা আবার আমরা হাতে পাই 4 তারিখ 4/6/2025 আমরা এটা হাতে পাই এবং প্রিন্ট করে আমরা শিয়ালদা আদালতে 5 তারিখে যেহেতু ডেট ছিল এই এমআইএমের রিপোর্টটা ফাইনাল দেওয়ার, 5 তারিখে আমরা আদালতে যখন যাই তখন এটা প্রিন্ট করে নিয়ে যাই এবং সেখানে সিবিআই বলে আমরা এই রিপোর্টটা লোয়ার কোর্টে দেবো না, আমরা হাইকোর্টে দিয়ে দিয়েছি। তখন আমরা এই প্রিন্ট কপিটা এবং এক্সিবিটটা জজকে দেই, এসিজিএমকে দেই এবং এসিজিএম দেখেই বলেন, আমাদের বলার প্রয়োজন হয় না, এসিজিএম দেখেই বলেন এটা তো 9 পাতার হবে ফাইনাল রিপোর্টটা, এটা কেন 8 পাতার হলো? তখন সিবিআইয়ের যে উনি আইনজীবী ওখানে উপস্থিত ছিলেন তিনি বলেন আমার উপরওয়ালার অফিসাররা যা দিয়েছে আমি সেটাই এনে এখানে দিয়েছি। এখানেই আমাদের বক্তব্য হচ্ছে যে এক্সিবিটটা যখন ওরা দিচ্ছে, যেখানে লেখা যে এক্সিবিটটা 179 এক্সিবিট 9 শিট, কিন্তু তারা 8 পাতার একটা রিপোর্ট কেন আমাদের কাছে দিচ্ছে? সেই যে 8 পাতার প্রিলিমিনারি রিপোর্ট তো আমরা আগেই পেয়ে গেছি, সেই রিপোর্টটাকে ঘুরিয়ে ফিরিয়ে কেন 9 পাতার ফাইনাল রিপোর্ট বলে চালানোর চেষ্টা করছে? এটা কি সিবিআইয়ের মানে কি বলবো, মানে কভার আপ করার মতো মানে না সিস্টেম নয়। এই এমআইএমবি রিপোর্টের উপরে ভিত্তি করেই সঞ্জয় রায়ের যে যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে এই এমআইএমবি রিপোর্টের উপর ভিত্তি করেই, কিন্তু তার ফাইনাল রিপোর্টটা আজ পর্যন্ত আমাদের হাতে আসছে না। সেটাই আমাদের আরও একটা ব্যাপার হয়েছে, যখন আমরা কোনো ক্লু সিবিআইকে হাতে তুলে দিচ্ছি, আমরা ক্লু দিতে পারি, আমরা তো তথ্য প্রমাণ দিতে পারি না, সেই ক্লুগুলোকে সিবিআই কোনো রকম গুরুত্ব দিচ্ছে না এবং সুপ্রিম কোর্টের মাধ্যমে যে একটা চিঠি আমরা দিয়েছিলাম সিবিআইকে, সেই চিঠিরও কোনো গুরুত্ব না দিয়ে সেই চিঠির কোনো তদন্ত সিবিআই করে। এই সমস্ত কারণেই সিবিআইয়ের উপরে আমাদের এখন সন্দেহের যে তীরটা আরও গভীর হচ্ছে এবং সেটা সঠিক, এটাই আমাদের প্রমাণিত হচ্ছে। সিবিআই যদি সত্যি এরকম ঘটনা ঘটাতে থাকে, মানে যেটা আপনি বলেন বিস্ফোরক ব্যাপার, এটা যদি সত্যি হতে থাকে তাহলে তো অভয়া মামলার যে বিচার চেয়ে আমরা কলকাতাবাসীরা, সারা দেশবাসী, ইভেন সারা পৃথিবীতে ছড়িয়ে গেছিলো বিষয়টা, প্রত্যেকে যে আশার আলো দেখেছিল, প্রত্যেকে যে স্বপ্ন দেখেছিল যে অভয়া একদিন বিচার পাবে, সেই বিচারের স্বপ্নটাই শেষ হয়ে যায়। না, আমরা আদালত আছে, আদালতের উপর ভরসা আমাদের রাখতেই হবে। আদালত এক বেঞ্চ থেকে না আরেক বেঞ্চে যাবো, আরেক বেঞ্চ থেকে বিচার আমরা আনবই, আদালতের উপর ভরসা আমাদের রাখতেই হবে।
পুলিশের সাথে কি তাহলে আপনাদের মনে হয় যে সিবিআই এর কোনো যোগাযোগ রয়েছে, মানে পুলিশ কি কোনোভাবে সিবিআই এর সঙ্গে যুক্ত, কি মনে করে? পুলিশ যুক্ত কিনা সেটা বলতে পারবো না, তবে আমার মেয়ের খুনটা যে প্রাতিষ্ঠানিক খুন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং প্রতিষ্ঠানই জড়িয়ে আছে, সেটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি। তার প্রমাণও অনেক আমাদের কাছে রয়েছে। যেমন প্রতিষ্ঠান, আমার মেয়ে একটা সরকারি হসপিটালে যেমন চাকরি করতো, তেমনি ওখানকার ছাত্রীও ছিল। তাহলে সে একজন তার বিপির দায়িত্বে ছিল। সেই বিপি আজ পর্যন্ত আমাদের সঙ্গে কোনো দিন যোগাযোগও করেনি, ফোন করেনি। এবং যে সন্দীপ ঘোষ, সেও আজ পর্যন্ত, সেটা এখন জেলে আছে, কিন্তু জেলে থাকার আগে পর্যন্ত আমাদের সঙ্গে কোনো দিন দেখাও করেনি, কথাও বলেনি। সেদিন যে পোস্টমর্টম রাতে হলো বা তাড়াতাড়ি দেহ পুড়িয়ে দেওয়া হলো, এগুলো তো তাদের আমাদের সঙ্গে মানে একটু কোঅপারেট করা উচিত ছিল তাদের, যেহেতু আমার মেয়ের দায়িত্ব ছিল প্রতিষ্ঠানের, সে প্রতিষ্ঠানে পড়াশোনা করত, প্রতিষ্ঠানে তাদের দায়িত্বেই আমরা মেয়েকে পাঠিয়েছিলাম, ওখানে ডিউটি করছিল, কিন্তু তারা পুড়িয়ে ফেলেই দায় এড়িয়ে দিল। এটা তো আমরা মেনে নেব না, আমরা লড়াই করে এর শেষ দেখে ছাড়বো। আপনার কি মনে হয় যে মানে সিবিআই এর সঙ্গে রাজ্য সরকারের কোনো আতাত আছে নাকি রাজ্য পুলিশের? রাজ্য সরকারের আতাত হয়েছে এবং রাজ্য সরকার কোর্টে দাঁড়িয়ে এখনও বলছে, সেই 9 তারিখে যা বলছিল সেই একই কথা বলছে যে ফার্দার ইনভেস্টিগেশন হোক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ফার্দার ইনভেস্টিগেশনটা কেন হবে? একজন তো কনভিক্ট হয়েই গেছে। তারা ওই সঞ্জয় রায়কে এবং সিবিআইয়ের কাছে একটা পুরো বুঝতে পারছি যে আমরা সিবিআইয়ের কাছে বিচার চেয়েছিলাম, মহামান্য আদালত সিবিআইয়ের উপর ভরসা রেখে বিচারটা সিবিআই কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল সেই তদন্তে সিলমোহর দিয়ে, তাহলে সুতরাং কলকাতা পুলিশের সঙ্গে আতাত যদি বা রাজ্য সরকারের সঙ্গে আতাত যদি না হয়, তাহলে কেন সিবিআই সেই জায়গাটাই দাঁড়িয়ে থাকবে? 10 মাস তো লাগার কথা ছিল না। সঞ্জয়কে ধরার জন্য তো পুলিশ ধরেই ফেলেছিল প্রথম দিনই, তাহলে 10 মাস দোষে সিবিআই করলোটা কি? আমাদের প্রশ্নটা সেখানেই। একটা সাপ্লিমেন্টারি চার্জশিট পর্যন্ত দিতে পারলো না, যার জন্য সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি ছাড়াই পেয়ে গেল, এবং বাকি কারো বিরুদ্ধে এখনও কোনো চার্জশিট আনলো না, অথচ বলছে আমরা ইনভেস্টিগেশন করছি। তাহলে ইনভেস্টিগেশন কি করছে তারা? আমাদের প্রশ্নটা এখানেই। আচ্ছা, আপনাদের সিএফএসএল দিল্লির যে রিপোর্ট আসছে, সেই রিপোর্টকে চ্যালেঞ্জ করে আপনাদের পক্ষের যে ডিএনএ বিশেষজ্ঞ পার্থপ্রতিম মজুমদার, তিনি চ্যালেঞ্জ করেছেন বিষয়টাকে। এখানে কি আপনারা কোনো অসঙ্গতির কথা জানতে পেরেছেন? হ্যাঁ, এই যে ডিএনএ পরীক্ষাটা হয়েছে, সাধারণ ডিএনএ পরীক্ষা হয়েছে, যেটা জেনেটিক্সভাবে পরীক্ষা করা দরকার ছিল, সিবিআই সেটা করেনি। সাধারণ ডিএনএ পরীক্ষা করেছে। ডিএনএ পরীক্ষা করে সেখানে একটা মেয়ের উপস্থিতি পরিষ্কার। সিবিআই যে রিপোর্ট দিয়েছে, যে টেবিলটা এসছে আমার মেয়ের যে সবগুলো অ্যানালিসিস করে যে কার কার ডিএনএ এখানে উপস্থিত আছে, সেই টেবিলের মধ্যেই দেখা যাচ্ছে যে একটা মেয়ে উপস্থিত আছে এবং একটা ছেলের উপস্থিতি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পার্থপ্রতিমবাবু বলেছেন এটার উপরে হোক, তারপরে জিনোম বের করে এবং বাকি যারা এর সঙ্গে আরও অনেকের চিহ্ন, এই ডিএনএ চিহ্ন এর মধ্যে দেখা যাচ্ছে, আমরা পরে এগুলো প্রকাশ জানবো। আপাতত একটি ছেলে সম্ভবত না এবং একটি মেয়ের উপস্থিতি, এটাই আমরা আদালতে প্রথম জানিয়ে তারপর তদন্ত মোড় ঘোরানোর চেষ্টা করব। এবং সিবিআই এটা প্রকাশ্যে স্বীকারও করেছে যে ক্রাইম সিনে আরও একজন মহিলা এবং অন্য একজন লোক ছিলেন, এবং তবে সিবিআই এটা এখনও তারা যে কারা ছিল সেটা শনাক্ত করেনি বা কারো থেকে ডিএনএ নেয়নি, বা আমার মেয়ের গলার যে আঙুলের ছাপ ছিল সেটা কোনো কারো আঙুলের ছাপ মিলিয়ে দেখারও চেষ্টা করেনি সিবিআই। সঞ্জয়কে যে ধরেছে ওখানেই মনে হয় ওদের তদন্ত শেষ হয়ে গেছে। এই যে এই রিপোর্ট কিন্তু কার্যত মোড় ঘুরিয়ে দিতে পারে, অভয়া তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে, কারণ ক্রাইম সিনে একাধিক ব্যক্তির উপস্থিতির কথা যেখানে বলা হয়েছে, সেখানে ডিএনএ বিশেষজ্ঞ তাহলে কি বলতে চাইছেন যে তাহলে কি আস্তে আস্তে তিলোত্তম তদন্ত যা আমরা জানতে পেরেছিলাম তার থেকেও আরও ভয়ঙ্কর কিছু তথ্য সামনে আসতে? ভয়ঙ্কর, কারণ আমরা যখন হসপিটালে পৌঁছাই তখন দেখেছি সেমিনার হলে আমার মেয়ের দেহ রাখা ছিল, দেখতে পাইনি, আমরা শুনেছি, কিন্তু তখন দেখেছি অনেক মানে বাইরের লোক, তাদের আরজি করের সঙ্গে কোনো সম্পর্কই নেই, কিন্তু তারা সেমিনার হলে ছিল, এবং বিনীত গোয়েল, সোপিয়া মল্লিক এবং আরেকজন ছিলেন মুরলীধর শর্মা, এদের উপস্থিতিতেই এত লোকের মানে বাইরের লোক উপস্থিত ছিল সেখানে। এবং আমরা পরে ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় তাদের নাম ধরে ধরে চিনিয়েও দিয়েছেন, দেবাশিস সোম ফরেন্সিক এক্সপার্ট, প্রসূন দে আমাদের এইসব বলে আইটি বিশেষজ্ঞ, একজন ওখানে আইনজীবীও ছিলেন, এত লোকের উপস্থিতি, অভিক দে, বিরূপাক্ষ, এরা সেখানে কি করছিল? এদের কোনো তদন্তের আওতায় কেন আনা হলো না?
যেখানে এত বড় একটা ক্রাইম ঘটলো, বাবা মাকে যেতে দেওয়া হচ্ছে না, অথচ এত বাইরের লোক সেখানে কি করছিল আমরা আজও পর্যন্ত সেটা জানতে পারিনি। এবং আমাদের একজন ফরেনসিক বিশেষজ্ঞ, তিনি আগে সিবিআইতেই চাকরি করতেন, উপেন বিশ্বাস, উনি আমাদের একটা তথ্য ডকুমেন্ট দিয়েছেন যে আমার মেয়ের দেহের যে ইনজুরিগুলো ওটা দেখে যে অর্থোপেডিক ডিপার্টমেন্টের ইনস্ট্রুমেন্ট এনে আমার মেয়ের ওই ইনজুরিগুলো হয়েছে এবং কমপক্ষে 4 জন ডাক্তার ছিল। কোনো মদমাতালের পক্ষে ওইভাবে তার দেহে ওরকম ইনজুরি করা সম্ভব নয়। আপনাদেরকে একটা খুব পরিষ্কার অন্য প্রশ্ন করছি যে আপনারা যখন ওখানে গেছিলেন ক্রাইম সিনে, আপনারা মেয়ের দেহ দেখতে পাননি এবং তারপর সেই দেহ চলে যায়, ওইখানেই পোস্টমর্টেম হয় এবং তারপরে যখন সেই দেহকে এখানে আনা হয়, এখানে আপনারা যখন আসেন তারপরে আপনারা শ্মশানে যাওয়ার আগেই তড়িঘড়ি আপনাদের মেয়ের দেহ না, শ্মশানে যাওয়ার আগে পুড়িয়ে দেওয়া হয়নি। আরজিকর থেকেই আমাকে যখন বলা হলো ডেড বডি হ্যান্ডওভার নেওয়ার কাগজে সই করতে, আমি ওটা কিছুই জানতাম না, আর ওর বাবাও সেখানে ছিল না। তো আমি তখন বললাম ওর বাবা আসুক, যা করতে হয় তারপরে আমি করব। তখন কতগুলো পুলিশ এবং আমাদের এখানকার লোকাল এমএলএ, কমিশনার, এরা না আপনি সাইন করে দিন, কোনো সমস্যা হবে না। তো আমি সাইন করে দিয়েই ঘুরে দেখি ওর বাবা এসে গেছে। তো তখন কি করলো, আমার মেয়ের ডেড বডি নিয়ে চলে গেল ওরা, আর আমাদের দুজনকে আমাদের গাড়িতে ঢুকিয়ে দেওয়া হলো। আমাদের অনেক রিলেটিভ ওখানে রয়েছে, কারোর সঙ্গে আমরা কথা বলতে পারলাম না এবং একটুখানি দূরে গিয়ে দেখি আমার মেয়ের ডেড বডিও আর দেখতে পেলাম না। তখন সারা বিশ্ব দেখেছে টিভিতে, আমরা দুজনে চিৎকার করে কেঁদে উঠেছি যে আমাদের মেয়েকে কোথায় নিয়ে চলে যাচ্ছে। তখন তো আমরা মেয়ের ডেড বডি আর বলছি না, আমরা মেয়ের দেহই বলছি, মেয়েকে কোথায় নিয়ে চলে যাচ্ছে। তখন আমি বলছি টালা থানায় চলো। তখন আমরা টালা থানায় চলে যাই এবং একটা চিঠিও লিখি। চিঠিটা এখনও আমাদের কাছে রয়েছে এবং পুলিশ আমাদের গাড়িটা আটকে রাখে, আমাদের ড্রাইভারকে অন্য গাড়িতে নিয়ে যায় এবং গাড়িটা আটকে আমরা বাইরে বেরোতে পারি না। পুলিশ এসে আমাদের গাড়িটা অ্যাটাক করে এমনভাবে আমরা ওখান থেকে বেরিয়ে পুলিশের সঙ্গে কোনো কথা বলতে পারি না। প্রশ্নটা হচ্ছে আপনারা শেষ পর্যন্ত কি অভয়াকে দেখতে পেয়েছিলেন, শেষ দেখা? আমরা 2 ঘন্টা পরে যখন এখান থেকে ফোন গেছিলো আমার কাছে, বৌদি তোমরা কোথায়, ওকে তো শ্মশানে নিয়ে চলে যাচ্ছে। তখন আমি ধরে কেঁদে ফেলি, দিদি আমি আর কোথাও যাব না, আমি বাড়ি যাব, আমি মেয়েটাকে সারাদিন দেখিনি বলে আমরা বাড়ি আসছি। তখন দেখি ওখানে আমাদের সবাই বলছে 2-2.5 ঘন্টা আগে ওকে এখানে নিয়ে আসা হয়েছে। আমি বললাম নিচেই যে ওকে উপরে নিয়ে আসো। উপরে নিয়ে আসলেই আমাদের ডিসি নর্থকে ডেকে নিয়েছিল আমাদের লোকাল এলাকার এই কমিশনার, এমএলএ এবং সঞ্জীব মুখার্জি। ওর বাবাকে ডেকে নিয়ে টাকা দিচ্ছিল, অফার করেছিল। আমরা মেয়েকে ধরে 2 মিনিটও বসতে পারিনি, ওই ঝামেলা করে সঞ্জীব মুখার্জি এখানে ঝামেলা শুরু করে দিয়েছিল। তখন আমার মেয়ের বান্ধবী যে আমাকে বলছিল, ঈশানী কাকিমা নিতে দিও না, নিতে দিও না, নিলে তো সব শেষ হয়ে যাবে। কিন্তু আমি ধরে রাখতে পারিনি, আমাদের ধাক্কা দিয়ে, ঈশানীকে ধাক্কা দিয়ে ডেড বডি নিয়ে চলে গেছিলো। আমরা ডেড বডির পেছন পেছন গেছি, গিয়ে দেখেছি সব কিছু আমাদের কিছুই করতে হয়নি, সব ওরাই করেছে, সাইন টাইনও সব ওরাই করেছে। এমনকি আমরা ওই টাকাটাও দিতে পারিনি, টাকাটাও ওরাই দিয়ে দিয়েছে। আমি সেই পুলিশদেরও বলতে চাই, কে আমার মেয়ের সেই ডেড বডি নেওয়ার টাকাটা দিয়েছে তাদেরও আমরা ঋণী থাকতে চাই না, সেই টাকাটাও আমরা দিয়ে দিতে চাই। এবং এই টাকার প্রশ্নই যখন তুললেন, তখন আমি আর একটা প্রশ্ন আপনাদের করি যে অভয়ার আন্দোলনের নামে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উঠেছে, প্রচুর ফান্ড রাইজিং হয়েছে, সারা দেশ থেকে বিদেশ থেকে প্রচুর মানুষ সেই অভয়া ফান্ডে টাকা দিয়েছে। এখন সেটার হিসাব নিয়ে সমালোচনার ঝড় উঠেছে এবং প্রচুর মানুষ তারা কিন্তু বলছেন যে অভয়ার নামে যে টাকা উঠেছে সেই টাকা কিন্তু অভয়ার মা বাবাকেই দিয়ে দেওয়া উচিত। কি বলবেন এই বিষয়ে? আমি মেয়ের বিনিময়ে একটা টাকা কোনো দিন নেব না কারো কাছ থেকে, কারণ মেয়েটা আমার গোটা পৃথিবী ছিল, সে হারিয়ে গেছে। টাকা পয়সা দিয়ে আমি কি করব? আমাদের দুটো প্রাণীর দুমুঠো খাওয়া যে কোনোভাবে চলে যাবে, কিন্তু যারা টাকা পয়সা তুলছে বা যা করছে সেটা তাদের দায়িত্ব। আমরা এসব টাকা পয়সার ভেতরে কোনো দিন যেতে চাই না, যাবও না। এসব যারা করছে তাদের দায়িত্ব সেটা। তিলোত্তমা আন্দোলনকে মানে হঠাৎ করে দেখা গেল তিলোত্তমা আন্দোলন যেন ফিকে হয়ে যাচ্ছে, এর পেছনে কারা? মানে আপনাদের কি মনে হয় যে এর পেছনে বামফ্রন্টের হাত রয়েছে? তারাই যেভাবে তেড়ে ফুড়ে উঠেছিল তিলোত্তমাকে নিয়ে, হঠাৎ করে ব্যাপারটা ঝিমিয়ে পড়লো, মানে তারা দেখলো হালে পানি পাচ্ছে না, তার জন্যই কিরম কিছু? জানি না, আমরা আন্দোলনের সঙ্গে অত জড়িত না। আন্দোলন হয়েছিল সারা দেশব্যাপী, আমরা এটা জানি, কিন্তু কারা করেছিল, কীভাবে করেছিল সেটা, সে ব্যাপারে আমাদের কোনো গাইডলাইন নেই। আমরা কাউকে বলিও নি যে আন্দোলন করতে, এই ব্যাপারে আমাদের কোনো মতামত নেই।
আমার ধারণা সিবিআই কোনো কাজ করছে না, যারা আন্দোলনে প্রথম নেমেছিল তারা হতাশ হয়ে গেছে কিছুই হচ্ছে না দেখে। আবার সিবিআই যদি একটু দু একজনকে ধরে ভেতর থেকে, যেমন যারা জড়িত আমরা সন্দেহ করি, তাদের দু একজনকে ধরলে আবার আন্দোলন জোরদার হবে। কারণ আমার মেয়েকে কেউ ভুলে যায়নি, সবাই মনে রেখেছে। সাধারণ মানুষেরই আন্দোলন। একটা কথা আমি এখানে পরিষ্কারভাবে বলি, সিবিআই ভারতের প্রিমিয়ার গোয়েন্দা সংস্থা এবং আমার বিশ্বাস সিবিআই সমস্ত কিছু জানে। কখন আমার মেয়েকে হত্যা করা হয়েছে, কিভাবে হত্যা করা হয়েছে, কোথায় হত্যা করা হয়েছে, আমার মেয়ের সঙ্গে কী ঘটনা ঘটেছে, সমস্ত কিছু জানে। কিন্তু তারা প্রকাশ্যে আনছে না কোনো একটা কি বলবো অজ্ঞাত কারণে। সেটাই আমাদের প্রশ্ন এবং আদালতের কাছে আমাদের এটাই প্রশ্ন আছে, এবং যেটা আমরা শিয়ালদা কোর্টেও করেছি, ভবিষ্যতে হাইকোর্টেও আমরা এই প্রশ্নটা রাখবো। দেখা যাক এখন কোর্ট আমাদের কী সিদ্ধান্ত দেয়। তিলোত্তমার সঙ্গে সেদিন রাত্রে যারা ছিল তাদের কি খোঁজ পাওয়া গেছে বা তাদের কি আন্দোলনের আওতায় আনা হয়েছে? আন্দোলন নেই, তারা আছে, তারা পুলিশ তদন্তের আওতায় এসছে বলতে কি সিবিআই তাদের নিয়েও ছেলে খেলা করেছে, সিবিআই তাদের নিয়ে ছেলে খেলা করেছে। তিলোত্তমার সঙ্গে সেই ঘটনার রাত্রে যেদিন মানে তারা যারা ছিল তাদেরকে কি তদন্তের আওতায় আনা হয়েছে বা তাদের কি জেরা টেরা করা হচ্ছে, কিছু জানতে পেরেছে? সেটা একটা হাস্যকর ব্যাপার হয়েছে, যেখানে তারা ডিপোজিশন দিচ্ছে সিবিআইয়ের কাছে, চারজনের বয়ান চার রকম, এবং বোঝাই যাচ্ছে যে 9:30 যে তাদের দেহ আবিষ্কারের সময় সেটা একটা আগের থেকে প্রি প্ল্যান ছিল, সেটাও বোঝা যাচ্ছে। কিন্তু সিবিআই সে সত্ত্বেও তাদের হেফাজতে নেয়নি এবং পলিগ্রাফ টেস্ট করেছে, ভয়েস স্যাম্পেল টেস্ট করেছে সিএফএসএল থেকে। সেই ভয়েস স্যাম্পেল অ্যানালিসিস আমরা কোর্টে তুলব, সেই ব্যাপারটা আমরা সংবাদ মাধ্যমে আলোচনা করতে চাইছি না। সেখানেও অসঙ্গতি আছে, তা সত্ত্বেও সিবিআই তাদের গ্রেপ্তার করেনি। কেন গ্রেপ্তার করেনি? আর যারা এই ধরনের ক্রিমিনাল তাদের যদি হেফাজতে না নিয়ে জিজ্ঞাসাবাদ করে তাহলে কি তারা সত্যি কথা বলবে? এমনি এখন পুলিশের বা সিবিআইয়ের মানে জিজ্ঞাসাবাদ করার নিয়মকানুন অনেক পাল্টে গেছে। সুতরাং তাদের যদি নিতে হয় সেরকম মানে যে সমস্ত বিজ্ঞানসম্মত ব্যবস্থা আছে তার উপর বেস করে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অবশ্যই। এবং সিবিআই এটাও জেনে গেছে, আবার বলছি যে আমার মেয়েকে কারা খুন করেছে, কিভাবে খুন হয়েছে, সমস্ত কিছু সিবিআই জানে। কেন অজ্ঞাত কারণে সিবিআই এটা প্রকাশ করছে না। অন্যান্য জায়গায় এরকম ঘটনা ঘটলে আমরা যেমন দেখি যে লাস্ট তার সঙ্গে কাদের দেখা গেছে, সেই অনুযায়ী পিএম রিপোর্টে বলা হয়েছে রাত্রির 12টা থেকে সকাল 6টা অবধি আমার মেয়েকে খুন করা হয়েছে। তাহলে রাত্রির 12টা থেকে সকাল 6টা অবধি তার সঙ্গে যারা ছিল তাদের কেন পুলিশি হেফাজতে নেওয়া হবে না? এটা তো আমাদের সিবিআইয়ের কাছেও প্রশ্ন, এটা আমাদের পুলিশের কাছেও প্রশ্ন। পুলিশও করলো না এটা, সিবিআইও করলো না। কেন? তারা ডাক্তার বলে? আমার মেয়েটাও একটা ডাক্তার ছিল সেখানকার। আর তারপরে তার যারা ওখানে সিনিয়র ছিল তাদের কেন হেফাজতে নেওয়া হলো না? যিনি সুমিত তফাদার, তিনি দেখলেন আমার মেয়ের ডেড বডি দেখে, তিনি টর্চ দিয়ে দেখলেন আমার মেয়ের চোখ স্থির, উনি বললেন একটা কম্বল চাপা দিয়ে দিতে। উনি একটা ডাক্তার হয়ে এটা বুঝলেন যে এটা তথ্য প্রমাণ লোপাটের আওতায় পড়ে, তাহলে ওনাকেও কেন হেফাজতে নেওয়া হলো না? সিবিআই তো এখনও এটাও করে উঠতে পারেনি। এই সমস্ত কাজের যিনি কাজী সেই সন্দীপ ঘোষ, মহামহিম সন্দীপ ঘোষকে নিয়ে আপনারা কি বলবেন? সন্দীপ ঘোষ 14 দিন সিবিআই জেরা করেছে, তারপরে গ্রেপ্তার করেছিল। পুলিশের কাছে তাকে জেরা করার 4 দিন সময় ছিল, কোনো রকম জেরা করেনি। এবং স্বাস্থ্য সচিব ওই 9 তারিখ স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এবং ডিএমইউ এইরা উল্টে সন্দীপ ঘোষের সঙ্গে এই জিনিসটা কীভাবে ঢাকা দেওয়া যায় সেই জন্যে জুবিলি বিল্ডিংয়ে মিটিং করেছে। সেই সমস্ত তথ্য আমাদের কাছে আছে, এবং সেই মিটিং তো বিনা লিখিতভাবে মিটিং হয়নি, মৌখিক মিটিং হয়নি। সেই মিটিংয়ের লিখিতগুলো কোথায় গেল? মেডিকেল কাউন্সিল অফিসে ছিল, এবং সেই দিনের পাতাটা 9 তারিখের সেই পাতাটা, সেই মেডিকেল যে মিটিং খাতা, সেই খাতায় পাওয়া যাচ্ছে না। তার মানে কি? এরা সমস্ত আগেই স্বাস্থ্য সচিবও আমার মেয়ের খুনের সঙ্গে জড়িত, এবং স্বাস্থ্যমন্ত্রী তথা আমাদের মুখ্যমন্ত্রীও এই পরামর্শের সঙ্গে যুক্ত। এখন পরিস্থিতি হচ্ছে যে আশার আলোকে কিছু দেখছেন এই কাণ্ডে মূল মাথা কি ধরা পড়বে? দেখছি, আমরা চেষ্টা চালিয়ে যাব, চেষ্টা আমাদের করতে হবে। ব্যাপারটা আমাদের জটিল হচ্ছে, কঠিন থেকে কঠিনতর করার চেষ্টা করছে সিবিআই থেকে শুরু করে রাজ্য সরকার। যে যাই করুক আমরা এর দেখেই ছাড়ব।
একটা শেষ প্রশ্ন করব আপনাদেরকে, যে আপনাদের মেয়ে শুধু এখন আপনাদের মেয়ে নয়, আজকে আপনাদের মেয়ে সারা ভারতের, সারা কলকাতা বা সারা রাজ্যের মেয়ে, তাদের কারোর বোন, কারোর দিদি, এই হিসেবেই সে এখন পরিচিত। এবং এই অভয়ার জন্য এই শহরের মানুষ রাত জেগেছে, সারা দেশের মানুষ সোচ্চার হয়েছে, দেশের বিভিন্ন জায়গাতে অভয়াকে নিয়ে আন্দোলন হয়েছে, কিন্তু এই আন্দোলন ঝিমিয়ে পড়েছে শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রের চাপে। যখন অভয়া মামলা হাঁসফাঁস করছে সেই সময় কিন্তু সাধারণ মানুষ ঝিমিয়ে পড়েছে। সাধারণ মানুষের উদ্দেশ্যে মানে আপনারা যদি আজকে পথ না দেখান, আপনারা যদি আলো না দেখান, সাধারণ মানুষ কিন্তু জাগবে না। আপনারা আজকে যদি পথ দেখান তবেই সাধারণ মানুষের ক্ষেত্রে আবার নতুন করে অভয়া মামলাকে তুলে ধরা বা অভয়ার জন্য আন্দোলন করার শক্তিটা জাগবে। কি বলবেন আপনারা? সেই চেষ্টাই করছি এবং আদালতের লড়াইটা চালাচ্ছি, যাতে সিবিআইকে চাপ দিয়ে অন্তত সাপ্লিমেন্টারি চার্জশিটটা দিক। সাপ্লিমেন্টারি চার্জশিট দিলেই দেখবেন আবার মানুষ আবার রাস্তায় নামতে শুরু করবে। সাধারণ মানুষের জন্য বিদেশেও আমার মেয়েকে নিয়ে অনেক আন্দোলন হয়েছে। সবার কাছে আমরা কৃতজ্ঞতা জানিয়ে তাদেরও ছোট করব না, কারণ তারা আমাদের এখন মানে আমাদের পরিবারের একজন মনে করি আমি। তাই আমি পরিবারের লোক মনে করেই বলবো, হতাশ হবেন না, ধৈর্য ধরে লড়াই আমাদের চালিয়ে যেতে হবে, রাজপথেও চালাতে হবে, কোর্টের লড়াইও জারি করতে হবে। কারণ এটা একটা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়াই, যেখানে একজন কলেজের প্রিন্সিপাল ধরা পড়েছেন। সেই লড়াইটা অত সহজ হবে না, লড়াইটা খুব কঠিন। আমরা লড়ব, আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা সবসময় করবেন এবং মিডিয়া বন্ধুদেরও জানাবো আপনারাও আমাদের সহযোগিতা করবেন, যেমনভাবে প্রথম থেকে সহযোগিতা করে আসছেন, আমাদের সাথে থাকবেন। আমরা এর শেষ দেখেই ছাড়বো, এর মূল শিকড় কোথায় সেটা আমরা দেখেই ছাড়বো। কয়েকদিন আগে আমরা দেখেছি স্বাস্থ্য ভবনে 3 জন ডাক্তারদের বদলি করা হয়েছে। তখন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম নিজে বলেছেন সরকার চাইলে যা খুশি করতে পারে। তাই আমরা মনে করি আমার মেয়েটার মৃত্যুটা, খুন ধর্ষণটা সরকার চাইলে যা খুশি করতে পারে তারই একটা পার্ট। তাই আমরা এত সহজে ছেড়ে দেব না, আমরা এর শেষ দেখেই ছাড়ব।